মা মা, বাবা কখন বাড়িতে ফিরবে মা? এই কত সকালে না খেয়ে কাট কাটতে গেছে, আর এখনো ফেরার নামই নেই। ও মা, বাবা কখন ফিরবে? কিছু বলছো না যে? ওরে আমার পাগলি মেয়ে রে, বাবা বাড়িতে ফিরেনি বলে একদম পাগল হয়ে গেছে। তুই আর চিন্তা করিস না রে মা, তোর বাবা একটু পরেই বাড়িতে ফিরবে। এবার তুই একটু খেয়ে নি তো দেখি। না মা, আমি বাবাকে ছাড়া একদম খাবো না, এই বলে দিলাম। আমার বাবাকে ছাড়া খেতে একদম ভালো লাগে না মা। বাবা যখন বাড়িতে ফিরবে তখন আমি আর বাবা একসাথে বসে খাবার খাবো। টুনটুন, একদম জেদ করবি না বলে দিলাম। তুই তো অনেক ছোট রে, তুই এতক্ষণ না খেয়ে থাকতে পারবি না। আর জেদ করিস না মা, আয় একটু খেয়ে নিবি আয়। না না, আমি বাবাকে ছাড়া খাবো না, এই বলে দিলাম। টুকি যখন এভাবে জেদ করছিল তখনই টোনা অনেকগুলো চকলেট নিয়ে বাড়িতে ফেরে। কি হয়েছে আমার টুনটুন মায়ের? এভাবে মায়ের সাথে কি নিয়ে জেদ করছে শুনি? ইয়ে, বাবা এসেছে। বাবা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? কি মজা কি মজা। চকলেট খেতে আমার দারুণ লাগে বাবা। শোনো টোনা, তোমার মেয়ের এমন রোজ রোজ জেদ দেখতে একদম ভালো লাগে না, এই আমি বলে দিলাম। আর শোনো, এমনিতেই টাকা পয়সা নেই, তার উপর আবার এত চকলেট নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? আহা টুনি, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের মেয়েকে কোনো কষ্ট দিতে চাই না। ও তো অনেক ছোট, তাই চকলেট খেতে ভালোবাসে। আর তুমি তো জানো আমি আমার মেয়েকে কত ভালোবাসি। শোনো টোনা, সে আমিও অনেক ভালোবাসি আমাদের মেয়েকে, কিন্তু মেয়েকে এত আশকারা দিয়ে মাথায় তোলার দরকার নাই। এবার হাত মুখ ধুয়ে এসো তো, খাবে চলো। তোমার মেয়েও তো তোমার জন্য না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি এসো। এ কি কথা, টুনটুন আজকেও না খেয়ে আছে? মানে কি? তাড়াতাড়ি খেতে দাও তাহলে ওকে। এরপর টুনি টোনা আর টুনটুনকে খাবার খেতে দেয়, আর ওরা সবাই অনেক মজা করে খাবার খায়। বাবা, ও বাবা, বলছি কি আমাকে একটা পুতুল কিনে দিবে বাবা? কুহু শালুদের সবার পুতুল আছে, শুধু আমারই কোনো পুতুল নেই, সেজন্য তো আমার খুব মন খারাপ। তাই না কি রে মা? আচ্ছা ঠিক আছে, আমি এখন কাঠ কাটতে যাই, ফিরে এসে তোকে নতুন পুতুল কিনতে নিয়ে যাব। ইয়ে, কি মজা কি মজা। ঠিক আছে বাবা, তুমি এসেই আমাকে নিয়ে যাবে। এসব বলে টোনা কাট কাটতে চলে যায়, আর পথে ভাবতে থাকে। মেয়েটাকে তো বলেছি যে আজ পুতুল কিনতে নিয়ে যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। তাহলে এবার কি করব আমি? মেয়েটাকে কিনে দিতে না চাইলেও তো ও আবার অনেক কষ্ট পেত। না, তাড়াতাড়ি জঙ্গলের গভীরে যাই, আজ বরং অনেকগুলো কাঠ কাটবো, তাহলে মেয়েটাকে একটা পুতুল কিনে দিতে পারবো। এসব ভেবে টোনা জঙ্গলের গভীরে যায় আর অনেকগুলো কাঠ কেটে নিয়ে আসে, আর 200 টাকায় বিক্রি করে। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টুকিকে নিয়ে দোকানে আসে পুতুল কিনতে। বাবা বাবা, আমার ওই লাল পুতুলটা পছন্দ হয়েছে বাবা। ওই যে লাল পুতুলটা, আমি ওই পুতুলটাই নেব বাবা, তুমি আমাকে ওটাই কিনে দাও। কি সুন্দর, বলো বাবা পুতুলটা, ওই পুতুলটাই চাই আমার। তাই না কি রে মা, ওটা তোর পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে এটাই কিনে দেব। বান্টি দাদা, তোমার ওই লাল পুতুলটার দাম কত গো? টোনা দাদা, ওই পুতুলটার দাম 200 টাকা। দাদা, আর একটু কি দাম কমানো যায় না? না না টোনা দাদা, আর একটা টাকাও কমানো যাবে না, তাতেই তো আমার লস। তাহলে আর কি করার, ওই পুতুলটাই দাও, আমার মেয়ে পছন্দ করেছে, আর আমি সেটা কিনে দেব না, তা কি হয়? এরপর টোনা 200 টাকা দিয়ে টুনটুনকে সুন্দর লাল পুতুলটা কিনে দেয়। পুতুল পেয়ে টুনটুন ভীষণ খুশি হয়। এরপর ওরা বাবা মেয়ে বাড়ির দিকে রওনা হয়। পথে টুনটুন দেখতে পায় কালু কাক আমের জুস বিক্রি করছে। বাবা বাবা, দেখো আমের জুস। আহা, আমার তো কতদিনের ইচ্ছে আমের জুস খাওয়ার। ও বাবা, আমি তো কতদিন থেকে আমের জুস খাই না। আমার না আমের জুস খেতে খুব ইচ্ছে করছে বাবা। 1 গ্লাস জুস আমাকে খাওয়াও না বাবা। ও বাবা, জুস খাবে? মানে মারে, আমার কাছে তো টাকা নাই রে মা।
আজ না, অন্য দিন খাস কেমন? আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি যে কালু বাকিতে দেয় কি না। এরপর ওরা কালু পাখির আমের জুসের দোকানে যায়। কালু দাদা, বলছি কি আমার কাছে আজ টাকা নেই গো, তুমি বাকিতে আমার মেয়েটাকে এক গ্লাস জুস খেতে দিবে? আমি কালকেই তোমার টাকা পরিশোধ করে দিব। আরে টোনা, শোনো, আমি বাকিতে কোনো জুস দিতে পারবো না, আর এই আমের জুসের অনেক দাম, তোমরা এসব টাকা দিয়ে কিনতে পারবে না, বুঝলে? যাও তো এখান থেকে। এইসব বলে কালু কাক টোনা আর ওর মেয়েকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কষ্ট পাস না মা, আমি বাজার থেকে আম কিনে নিয়ে আসব, আর তা দিয়ে তোর মাকে জুস বানিয়ে দিতে বলবো, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে আমি অনেক মজা করে জুস খাবো। এরপর টোনা বাড়িতে চলে আসে। আর পরের দিন টোনা বাজারে যায় পাকা আম কিনতে, কিন্তু পাকা আমের অনেক দাম হওয়ায় টোনা কিনতে পারে না এবং টোনা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কিরে মা, তুই এইভাবে কাঁদছিস কেন বলতো? তোর চোখের জল যে আমি একদম সহ্য করতে পারি না রে মা, কি হয়েছে বল আমাকে। চলো বাবা, আজকে আমি শালুদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওরা আমের জুস খাচ্ছে। আমি একটু চেয়েছি, ওরা না আমাকে দেয়নি, আমাকে না অনেক অপমান করেছে, আর অপমান করে আমাকে তাড়িয়ে দিল বাবা। ওরা খুব খারাপ, তাই না বাবা? আমাকে কতগুলো অপমান করে তাড়িয়ে দিল। মেয়ের মুখে এসব কথা শুনে টোনা অনেক কষ্ট পায়। তার মেয়ের চোখের জল সে সহ্য করতে না পেরে এখান থেকে চলে আসে। আমি কেমন বাবা যে মেয়েকে সামান্য আমের জুস খাওয়াতে পারলাম না, যে মেয়েকে আমি এত ভালোবাসি, আর সেই মেয়ে আমার চোখের সামনে এত কান্না করছে। আমি বাবা হয়ে এটা কিভাবে সহ্য করছি? টোনা যখন এভাবে কাঁদছিল তখন সে এক বৃদ্ধা পাখির চিৎকার শুনতে পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ এই কাঁচা থেকে আমাকে উদ্ধার করো, বাঁচাও আমাকে। কি ব্যাপার, কিসের এত চিৎকার শোনা যাচ্ছে? দেখি তো সামনে গিয়ে। এরপর টোনা সামনে এগিয়ে গিয়ে দেখে এক বৃদ্ধা উল্লু পেঁচা খাঁচায় বন্দি হয়ে আছে। তারপর টোনা তার সামনে যায় আর তাকে খাঁচা থেকে বাঁচায়। তোকে অনেক ধন্যবাদ বাছা, আসলে এক তান্ত্রিক আমাকে এই খাঁচায় বন্দি করে রেখেছিল, তুই না আসলে আমি মরেই যেতাম রে। হে কি বাচ্চা, তোর চোখে জল কেন? যে আমাকে সাহায্য করলো তার চোখে জল তো একেবারেই মানায় না। এরপর টোনা বৃদ্ধা উল্লু পেঁচাকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে উল্লু পেঁচা বলে, ও এই ব্যাপার, এই নে বীজটা, এই বীজটা আজ রাতেই রোপণ করবি কেমন? তাহলে তোর সব সমস্যা সমাধান হবে রে বাচ্চা। বীজটা পেয়ে টোনা অনেক খুশি হয় আর সে সেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর রাতে রোপণ করে। আর সকালে দেখতে পায় যে একটা বড় কলা গাছ, আর সেই কলা গাছে কলা নয় বরং অনেকগুলো পাকা আম ধরে আছে। বাবা, বাবা দেখো, কলা গাছে পাকা আম। কি মজা, তবে এবার আমি আমের জুস খেতে পারবো বাবা। কি মজা হচ্ছে, আমার খুব মজা হচ্ছে বাবা। এসব দেখে টুনটুন অনেক খুশি হয়। টুনটুনকে খুশি হতে দেখে তার বাবা মাও অনেক খুশি হয়। এরপর টোনা তার মেয়েকে আমের জুস বানিয়ে খাওয়ায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? বাবারা এমনই হয়ে থাকে, আমাদের মুখে সামান্য হাসি ফোটার জন্য নিজে অক্লান্ত পরিশ্রম করে থাকে, নিজের সুখ, শান্তি, আনন্দ সবকিছু বিসর্জন দেয়। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি পাহাড়পুর জঙ্গলের এক কালু কাকের কথা। সে ছিল ভীষণ অলস। লোভে পড়ে সে কিভাবে বোকা হয়েছিল সেসব কাহিনী এবার তোমরা শুনবে। ঘরে চাল ডাল সব কিছুই ফুরিয়ে গেছে, এবারে 4-4টে লোক কি খাবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা বউকে পালার মুরত নেই, সেখানে 3-3টে বউ আছে। এখন কি আমরা হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? হ্যাঁ, সারাক্ষণ ষাঁড়ের মতো শুধু শুয়ে থাকো। বিয়ে করার সময় মনে ছিল না এদেরকে খাওয়াতে হবে? কথা বলছো না কেন? মুখ সামলে কথা বল বড় বউ,
আর একটা উল্টোপাল্টা কথা যদি শুনেছি না, তাহলে তোকে মেরে এখানেই পুঁতে দেব, এই আমি বলে দিলাম। বড় বউ তো ঠিক কথাই বলেছে, এভাবে ঘরে পড়ে না থেকে একটু কাজ কামও তো করতে পারো, তবে আমাদের পেটে দুমুঠো খাবার যাবে। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমরা না খেয়ে মরি? আমাদের তো মনে হয় তুমি আমাদের না খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো, যাতে করে আরো 3টে বিয়ে করতে পারো। তোদের 3জনের মুখে খুব বুলি ফুটেছে তাই না? আজ তোদের মেরে এখানেই পুঁতে দেব আমি। এ কথা বলে কালু এক পাশ থেকে 3 বউকেই একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম, ডর লাগে কালু, আর মেরো না, এবং তো আমাদের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে, মেরো না আমাদের, আর মেরো না। বল, আরো এমন কথা কেউ বলবি? বল। কেন বলবো না, তুমি তো একটা অপদার্থ, বউদের কোনো চাহিদা মেটাতে পারো না তুমি, কাপুরুষের মতো শুধু মেটাতেই পারো, মারো মারো মারো, মারতে মারতে আমাদের মেরেই ফেলো, খোদার জ্বালায় দিনে দিনে মরার থেকে তোমার হাতে মার খেয়ে মরা অনেক ভালো, এসব আর সহ্য হয় না আমার, আর ভালো লাগে না। মুন্নির কথা শুনে কালু মার থামিয়ে বাড়ি থেকে চলে যায়। এদিকে 3 বউ কাঁদতে থাকে। বড় বউ টুনি বলে, মেজো সেজো শোন তোরা, আমরা 3 জন আর এই ফালতু লোকের ঘর করব না, চল আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে কর্ম করে খাবো, আমরা অনেক ভালো থাকবো, অন্তত এরকম খারাপ স্বামীর হাত থেকে বাঁচতে পারবো, সকাল বিকাল কথা আর মার খাওয়া থেকে বেঁচে যাব, এখানে থাকবো না, চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তাই করি। এ কথা বলে 3 সতীন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তারা উড়তে থাকে। কিন্তু কোথায় যাবে তারা? কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ তাদের চোখে পড়ে কে যেন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা 3 জনেই নিচে নেমে আসে। এনার পাখায় তো অনেক আঘাত লেগেছে, মুন্নি, মিনু, ওখান থেকে কিছু ঔষধি পাতা এনে এনার পাখায় লাগিয়ে দে, জলদি কর তোরা, এনার অনেক কষ্ট হচ্ছে। টুনির কথা শুনে মুন্নি আর কাকলি ঔষধি পাতা বেটে তান্ত্রিকের পাখায় লাগিয়ে দেয়। পাতার প্রলেপ লাগাতেই তান্ত্রিক অনেকটা আরাম অনুভব করে। তোরা 3 জন অনেক ভালো, আজ তোরা 3 জন যদি আমাকে সাহায্য না করতি, তাহলে আমি হয়তো ব্যথায় কাতরাতে কাতরাতে এখানেই মারা যেতাম, কিন্তু তোদের শরীরে এত ক্ষত কেন? এমন নির্মম ভাবে কে মেরেছে তোদের? এরপর 3 জন মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই নে 3 ধরনের ফল, এই 3 ফল খেলে তোরা 3 জনই 3 রকমের শক্তির অধিকারী হয়ে যাবি, নে এখন এই ফলগুলো খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই বলে 3 বউ মিলে 3 ফল খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায়। এইদিকে রাতও নেমে আসে। কালু বাড়িতে ফেরার আগেই তারা 3 বউ মিলে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ওরা 3 বউ ঘুম থেকে উঠে মুখ দিয়ে 3 রকমের জিনিস বের করে। বড় বউ টুনি হিরে, মেজ বউ কাকলি সোনা, আর সেজ বউ মুন্নির মুখ দিয়ে রূপোর কয়েন বের করে। এ দেখে কালু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমরা 3 জনে এত বড় ক্ষমতার অধিকারিনী, সেটা আগে কেন বলনি? দাও দাও, এগুলো আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কিভাবে বোঝাবো তোমাদের? আনন্দ এখন তোমার হবেই, তোমার মতো লোভী তো আমরা আর দুটো দেখিনি। যাও যাও, তাড়াতাড়ি এই সোনা হিরে আর রূপোর কয়েনগুলো গিলে এসো। কাকলির এসব কথা আজ যেন কালুর কান অব্দি যায় না। তার চোখ শুধু সোনা, রূপো আর হীরের কয়েনের উপর। এভাবে 3 বউ প্রতিদিন মুখ দিয়ে 3টি করে কয়েন দিতে থাকে। সেগুলো বিক্রি করে কালু ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। কিন্তু এতে সে একদমই সন্তুষ্ট ছিল না। মেজ বউ, বড় বউ, সেজ বউ, তোরা রোজ 3টে করে কয়েন দিলে কি হবে? হ্যাঁ, এভাবে তো বড়লোক হতে হতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আজ থেকে সারা দিন তোরা কয়েন দিবি, মনে থাকবে?
কয়েনটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, যখনই তুমি চাইবে আর তোমার কাছে এসে হাজির হবে। এভাবে সারাদিন কয়েন দেওয়া অসম্ভব, বুঝতে পেরেছো? বেশি লোভ কিন্তু একদম ভালো নয়। যতটুকু পাচ্ছো ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছো? তোরা তো দেখছি ভালোই মুখের ওপর কথা বলতে শিখে গেছিস। যা বলছি তাই কর, বেশি কথা বলিস না যেন। এই বলে কালু বাইরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু বাড়িতে ফিরে আসে আর কয়েন দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার কথা অমান্য করেছিস। দাঁড়া, আমার কথা অমান্য করার ফল তোদের দেখাচ্ছি। এ কথা বলে একটা লাঠি নিয়ে কালু তিনজনকে মারতে শুরু করে। বল, আমার কথা আরো অমান্য করবি নাকি? আমাকে সারা দিন কয়েন দিবি কিনা বল। আমার একটার বেশি কয়েন দেওয়ার ক্ষমতা নেই। আমি জানি তোরা মিথ্যে কথা বলছিস। তোরা তিনজন বুদ্ধি করেছিস, তাই না? যে আমাকে বেশি বেশি সোনা, রূপা আর হীরার কয়েন দিবি না। তোরা কি ভেবেছিস, হ্যাঁ, যে আমি তোদের চালাকি বুঝবো না? তোরা স্বীকার কর বলছি, যে আমাকে আরো বেশি বেশি কয়েন দিবি। তোমাকে আর কত বলতে হবে যে আমরা একটার বেশি কয়েন দিতে পারি না? তান্ত্রিক বাবা আমাদের সেই ক্ষমতা দেননি। তাহলে এক্ষুনি যা তোদের তান্ত্রিক বাবার কাছে আর সারাদিন কয়েন দেওয়ার ক্ষমতা নিয়ে আয়। হে উপরওয়ালা, এই অত্যাচারী স্বামীর হাত থেকে আমাদের তুলে নাও উপরওয়ালা। আমাদের মৃত্যু দাও তুমি, এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। এরপর কালু তিনজনকে ছেড়ে দেয় আর নিজের ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে, এরা নিশ্চয় তিনজন আমার কথা একদম শুনবে না। এরা যেহেতু একটা করে কয়েন দিচ্ছে, তাহলে তো এদের পেটেও অনেক কয়েন আছে। আমি বরং আজ রাতে এদের পেট কেটে কয়েনগুলো বের করব। তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যাব। হা 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 হা। কালু এসব ভাবছিল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে তিন সতীনে ঘুমিয়ে পড়ে আর কালু একটা ধারালো ছুরি নিয়ে প্রথমে টুনির পেট কাটে। আর সে দেখে টুনির পুরো পেট ফাঁকা, একটা হিরেও সে পায় না। এরপর কালু একে একে মুন্নি আর কাকুলির পেটও কাটে, কিন্তু এদের পেট কেটেও কালু কিচ্ছু পায় না। এসব দেখে কালু কাঁদতে কাঁদতে বলে, হায় হায়, এ আমি কি বোকামি করলাম। লোভে পড়ে তো আমি আমার সব হারিয়ে ফেললাম। প্রত্যেক দিন যা কয়েন পেতাম, আজ তো আমি তাও হারিয়ে ফেললাম। বউ, ও বউ, তোরা কথা বল বউ, আমার ভুল হয়ে গেছে, তোরা ফিরে আয় বউ। এরপর কালু অধিক শোকে পাগল হয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে। টোনার তিন বউ ছিল, টুনি, মুন্নি, রেনু। ওদের মাঝে অনেক মিল ছিল। একদিন মুন্নি টুনির পা টিপে দিচ্ছিল আর পাশে বসে রেনু খাচ্ছিল। দিদিরা, সত্যি টোনা অনেক কষ্টে আছে। বনের পাখিরা আর এমনি এমনি বলে না গো। কেন রে ছোট, হঠাৎ করে এ কথা কেন বলছিস? এই দেখো, তোমার সন্তান হয়নি জন্য টোনা রেনু দিদিকে বিয়ে করেছে একটা সন্তানের আশায়, কিন্তু রেনু দিদিরও সন্তান না হওয়ার জন্য আমাকে বিয়ে করলো। আর দেখো, আমারও সন্তান হলো না। একটা সন্তানের জন্য টোনাকে কতই না কষ্ট করতে হচ্ছে। মুন্নি তো ঠিকই বলেছে দিদি, যদি তোমার সন্তান হতো তাহলে তো টোনা আমাদের বিয়ে করতো না আর আমাদের ভরণ পোষণও চালাতে হতো না। তোমরা দুজন মিলে অনেক সুখে শান্তিতে সংসার করতে। আমার সন্তান হলে যে তোদের মতো এত ভালো মনের বোন দুটো পেতাম না রে। তোরা এখন প্রার্থনা কর যাতে করে আমাদের তিনজনের একসঙ্গে সন্তান হয়। কেউ কি বাড়িতে আছো মায়েরা? আমাকে একটু সাহায্য করো। আমি দুদিন থেকে কিছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। ইস বাবা, আপনার শরীরটা একদম দুর্বলের মতো হয়ে গেছে। এই রেনু বোন, যা তো ঘর থেকে কিছু খাবার নিয়ে এসে বাবাকে দে। মুন্নি, হাত পাখাটা নিয়ে আয় তো বোন, আর আমি জল নিয়ে আসি।
তোরা অনেক ভালো রে মা। আমি তোদের মতো এই পুরো বনে পাইনি কাউকে খুঁজে। আচ্ছা মায়েরা, তোরা কি 3 বোন? আমরা সম্পর্কে 3 সতীন, কিন্তু মনের দিক দিয়ে আমরা 3 বোন। আপনার দরকার পড়লে আপনি এখানে আবারও আসবেন, কেমন? বাবা, তোদের সম্পর্কটা আমার খুব ভালো লেগেছে। তোরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাক। আর শোন, তোরা বাইরের কারো কোনো বুদ্ধি শুনবি না, তাহলে তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। আসি রে বাচ্চারা। বৃদ্ধ এই কথা বলে চলে যায়। দিদি আর এই ছোট, চল আমরা রান্নাঘরে যাই। টোনা আসার যে সময় হয়ে গেছে, আমরা গিয়ে রান্না বসাই। ওরা 3 জন রান্নাঘরে যায় আর এভাবে মিলেমিশে ওদের দিন কাটতে থাকে। একদিন, কি ব্যাপার মুন্নি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে রে বোন, আমাদেরকে বল। টোনা শহরে গেছে জন্য কি মন খারাপ করেছিস তুই? না দিদি, আমার কিছুই ভালো লাগছে না। আমার যে ঘুরতে যেতে ইচ্ছে করছে দিদি। ও এই ব্যাপার, মন খারাপ করে থাকিস না। যা রেডি হ, আমরা এক্ষুনি বনে ঘুরতে যাব। সত্যি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। এরপর ওরা 3 জন বনে ঘুরতে যায়। বনে গিয়ে ওরা ওদের সামনে একটা আপেল গাছ দেখতে পায়। ওই দেখো, কি সুন্দর আপেল পেকে পেকে আছে। ওগুলো দেখে তো আমার জিভে জল চলে আসলো। রেনু দিদি, আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না গো। তুই বললেও আমি আপেল পারতাম, আর না বললেও আমি আপেল পারতাম, কারণ আপেলগুলো যে আমারও খুব খেতে ইচ্ছে করছে। রেনু আপেল পাড়ে আর 3 জন মিলে অনেক মজা করে আপেলগুলো খায়। আমার এখন বনে এসে অনেক ভালো লাগছে। তাহলে চল এখন আমরা বাড়িতে চলে যাই, অনেকক্ষণ হলো তো বনে এসেছি। ওরা 3 জন বাড়ির দিকে রওনা দেয় আর হঠাৎ করেই তারা রাস্তায় একটা ডালিম পড়ে থাকতে দেখে। মুন্নি ডালিমটা হাতে নেয়। দিদিরা দেখো, ডালিমটা কত সুন্দর। টুনি দিদি, তুমি ডালিমটা খাবে? না রে বোন, খাবো না। অন্য ফল খেয়ে যে পেটটা ভরেই গেছে। তুই বরং সাথে নিয়ে চল, আমরা না হয় অন্য সময় খাবো। মুন্নি ডালিমটা নিয়ে সামনের দিকে চলতে থাকে। ডালিমটা বাড়িতে নিয়ে এসে ঘরের এক কোণে রাখে আর যে যার কাজে লেগে পড়ে। এদিকে ডালিমটা ধীরে ধীরে বড় হতে থাকে। মুন্নি ঘরে এসে ডালিমটা দেখে অনেক অবাক হয়ে যায়। দিদিরা, কে কোথায় আছো? ঘরে এসে দেখো, ডালিমটা না বড় হয়ে গেছে। আরে আরে, সত্যি তো, এই ডালিমটা আবার এত বড় হলো কি করে? এটা আবার কোনো রাক্ষসী ডালিম নয় তো? দিদি, এই ডালিমের হাত পা মুখ বের হওয়ার আগে এই ডালিমটাকে ফেলে দিয়ে আসতে হবে, নইলে যে ডালিমটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে। টুনি যখনই ডালিমটা ধরতে যায় তখনই ডালিমটা ঘর ফেটে অনেক বড় একটা ডালিম ঘরে পরিণত হয়। ওরা 3 জন ছিটকে ঘরের বাইরে গিয়ে পড়ে। ওরে বাবারে, এই ডালিমটা দেখে ঘরে পরিণত হয়েছে। চলো দিদি, আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই, না হলে যে এই ডালিম ঘর আমাদের ক্ষতি করবে। এমন অদ্ভুত ঘর তো আমি আগে কখনো দেখিনি। বোনেরা, দৌড়ে যা, ডালিম ঘরের সামনে তোরা থাকিস না। কি থেকে কি যে হয়ে গেল, আমাদের ঘরটাও ভেঙে গেল। তোমরা ভয় পেও না, আমি একটা ভালো আত্মা। আমি এই ডালিম ঘরে ছোট্ট ডালিম হয়ে বন্দি ছিলাম। তোমাদের হাতের স্পর্শে ছোট্ট ডালিমটা ঘরে পরিণত হয় আর আমি মুক্ত হই। আমি আর কখনোই ঘরে আসবো না। আজ থেকে তোমরা এই ডালিম ঘরেই থাকতে পারবে। বিদায়। তার মানে এই ঘর ভালো, তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই। চলো দিদি, ডালিম ঘরে আমরা প্রবেশ করি। এরপর ওরা 3 জন ডালিম ঘরে প্রবেশ করে। ওরা বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে ডালিম ঘরে। একদিন সকালবেলা, মুন্নি বোন, ঘরে এক ফোঁটা জলও নেই রান্না করার মতো। রেনু আর আমি তরকারি খাচ্ছি, তুই একটু তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয় তো। ঠিক আছে দিদি, আমি এখনই জল নিয়ে আছি। মুন্নি কলস নিয়ে নদীর পাড়ে যেতে থাকে। যজ্ঞ ওদিক দিয়ে যাচ্ছিল। এমন সময় যজ্ঞর চোখ যায় ওই ডালিম ঘরে। আরে আরে, এ আমি কি দেখছি? 303-এর ডালিম ঘর। এমন অদ্ভুত ধরনের গাছ তো জাদুর ঘর হয়। তাহলে কি এই ঘরটা জাদুর? না না, যেভাবেই হোক এদের কাছ থেকে আমাকে এই ঘরটা নিতেই হবে।
টোনা বাড়িতে নেই। এই সময় এদের তিনজনের কানে কুমন্ত্র দিতে হবে, তাহলে এরা আলাদা হয়ে যাবে আর আমিও এই ঘরটা পেয়ে যাব। যজ্ঞ সুযোগ খুঁজতে থাকে। যজ্ঞ মুন্নিকে রাস্তায় দেখতে পায় আর তাকে বলতে থাকে, আরে মুন্নি, তোমাকেই খুঁজছিলাম, অনেক দিন থেকেই খুঁজছি, খুব জরুরি একটা কথা বলার জন্য। কি কথা দাদা, বলো তাড়াতাড়ি। আমি একটা তান্ত্রিকের কাছে শুনেছি তোমাদের ওই ডালিম ঘরের মালিক যদি তুমি একা হতে পারো, তাহলে নাকি ওই ডালিম ঘর তার মালিককে অনেক সোনাদানা দিবে। যজ্ঞ দাদা, তুমি কি বলছো তা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমি সোনা দানা চাই না, আমি সারা জীবন দিদিদের সঙ্গে এভাবেই থাকতে চাই। আরে আরে, রাগ করো না বোন, আমি তোমার ভালোর জন্যই বলেছি। তোমার তো ভবিষ্যৎ আছে, তাই না? আর তুমি তো ওদের ছোট, ওরা তোমাকে ইচ্ছে করলেই বের করে দেবে। তাই বলছি, সময় থাকতে নিজের কাজটা বুঝে নাও। যজ্ঞ মুন্নিকে আরো অনেক সে কথা বলে, আর মুন্নি যজ্ঞ কাকের ভোলানো কথায় সবকিছু ভুলে যায়। মুন্নি বাড়িতে চলে আসে। এই তো টপ গিলেছে, যাই বাকি দুজনকেও ভুলভাল বুঝাই, যাতে করে ওরা আলাদা হয়ে যায়। এরপর যজ্ঞ বাকি দুজনকেও একই কথা বলে। এরপর একদিন, এই রেনু, মুন্নি শোন, আমি তোদের বড়, তাই আমি যা বলবো তোরা সেটাই মানবি, ঠিক আছে? আজ থেকে এই ডালিম ঘর আমার, আর তোরা এখান থেকে চলে যা। নে এসব তুমি কি বলছো? এই ডালিম ঘরটা আমার, কেননা আমি বন থেকে এই ডালিমটা না আনলে কখনোই এটা ঘর হতো না, তাই এই ঘর আমার, আর তোমরা এখান থেকে চলে যাও। না না, এই ডালিম ঘরটা আমার, কারণ আমি এই ডালিম ঘরটা প্রথম দেখেছিলাম। তোমরা চলে যাও তো চলে যাও। তিনজনের মাঝে এভাবেই তর্ক হতে থাকে। বেশ, ডালিম ঘর যখন আমার হবে না, তাহলে আমি তোদের কারোই হতে দেব না। এই ঘরটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। টুনি একটা লাঠি দিয়ে ঘরটাকে আঘাত করার সাথে সাথে ঘরটা সেখান থেকে উধাও হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? ডালিম ঘরটা কোথায় চলে গেল? দিদি, তোমার জন্য ডালিম ঘরটা আমার হলো না। আমার জন্য নয়, তোদের জন্যই এমনটা হলো। আমার যে সোনার মোহর। এমন সময় ওখানে আগের বৃদ্ধটা চলে আসে। কি ব্যাপার, কি হয়েছে? তোদেরকে আমি আগে বলেছিলাম তোরা বাইরের কারো কথাই শুনবি না, তাহলে যে তোদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোরা আমার কথা না শুনে সেই কাজটাই করেছিস। যজ্ঞ কাকের কুমন্ত্র শুনে তোরা নিজেদের বিপদ নিজেই এনেছিস। বাবা, আপনি যজ্ঞ কাকের কথা কি করে জানলেন? হ্যাঁ বাবা, বলুন না, কি করে জানলেন? তোরা যখন ঘর নিয়ে তর্ক করছিলি, তখন যজ্ঞ কাক দূর থেকে তোদেরকে দেখে অনেক হাসাহাসি করছিল আর তোদের মিল ভাঙার ব্যাপারে কথা বলছিল। আমি ওকে উচিত শিক্ষা দিয়ে এসেছি। আমি অনেক ভুল করেছি যজ্ঞ কাকের কথা শুনে। হ্যাঁ দিদি, আমিও শুনেছিলাম যজ্ঞ কাকের কথা। হ্যাঁ, আমাকেও বলেছিল, তার মানে আমাদের মাঝে ফাটল ধরাতে চেয়েছিল। ছি ছি, আমার তো ভাবতে অবাক লাগছে, আমরা কি করে এত বড় একটা ভুল করলাম। এখন যে আমাদের টাকার আশ্রয়টাও হারিয়ে গেল। বোনেরা, চল আমরা প্রতিজ্ঞা করি, এখন থেকে আমরা কখনো বাইরের কারো কথাই শুনবো না। আমাদের উচিত শিক্ষা হয়েছে, আজ থেকে আমরা আগের মতোই দিন কাটাবো। এরপর বৃদ্ধ সেখান থেকে চলে যায়। দিদি, ডালিম ঘর তো নেই, চলো আমরা বন থেকে কাঠ নিয়ে এসে ঘর তৈরি করি। এরপর ওরা তিনজন আবারও মিলেমিশে ঘর তৈরি করে আর তারা সুখেই দিন কাটাতে থাকে।